বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত 2025 শিক্ষাবর্ষের বিএড কোর্সের শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমাদের টিচিং বিষয়ের নাম হচ্ছে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই সাবজেক্টের উপরে আমরা গতদিন একটি ক্লাস নিয়েছি। আজ আমরা একই সাবজেক্টের উপরে ভিন্ন কিছু প্রশ্নের উপরে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলোর উপরে আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। এবং যে প্রশ্নগুলো এখানে সম্পৃক্ত করা হয়েছে সবগুলো বিভিন্ন শিক্ষাবর্ষে আগত ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র থেকে গ্রহণ করা হয়েছে। তো আমরা এখানে প্রায় 22টির মতো প্রশ্ন, 22টি নয় 26টি প্রশ্ন আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। এর মধ্য থেকে আমাদের 10টি প্রশ্ন আসবে এবং সংক্ষিপ্ত 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে আমাদের 20 মার্কস থাকবে। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে আমরা আজ 3 নম্বর প্রশ্ন দিয়েই শুরু করছি, ফাইল ফোল্ডার কি। আমরা যারা কম্পিউটার অপারেট করতে পারি তারা এই দুইটি শব্দের সাথে প্রায় সবাই জড়িত। তো এই শব্দগুলো আসলে কম্পিউটারের সাথে সম্পৃক্ত। কম্পিউটারে ফাইল হলো একটি নির্দিষ্ট ডেটা বা তথ্যের সমষ্টি, অর্থাৎ ফাইলের মধ্যে অনেকগুলো ডেটা বা তথ্যের সম্পৃক্ততা থাকে। যেমন এক ডকুমেন্ট, ছবি, গান বা প্রোগ্রাম, যা একটি একক সত্তা হিসেবে সংরক্ষিত থাকে। যা একক সত্তা হিসেবে সংরক্ষিত থাকে, এটি হচ্ছে ফাইল। নির্দিষ্ট ডেটা বা তথ্যের সমষ্টি। অন্যদিকে ফোল্ডার হলো একটি কন্টেইনার বা ধারক, অর্থাৎ অনেকগুলো ফাইল বা অন্যান্য ফোল্ডারকে একটি শ্রেণীবদ্ধ কাঠামোর মধ্যে সংগঠিত করে রাখে। অনেকটা ডেস্কের ফাইল ফোল্ডারের মতো, যেখানে আপনি বিভিন্ন ধরনের কাগজপত্র একসাথে রাখেন, অর্থাৎ অনেকগুলো ফাইলকে সাজিয়ে রাখেন। অনেকগুলো ফাইলের অন্তর্ভুক্তি ফোল্ডারের মধ্যে থাকে, আর ফাইলের মধ্যে থাকে ডেটা বা তথ্যের সমষ্টি। অর্থাৎ অনেকগুলো ডেটা বা তথ্য নিয়ে একটি ফাইল হয়, এবং অনেকগুলো ফাইল বা ফোল্ডার যেখানে অন্তর্ভুক্ত করা হয় যে কন্টেইনারের মধ্যে, যে ধারকের মধ্যে, তাকে বলা হয় ফোল্ডার। তো বিষয়টি অত্যন্ত সহজ এবং সাবলীল। আপনারা বাসায় একবার দেখলে এই বিষয়টা সহজেই অনুধাবন করতে পারবেন। ফাইল হচ্ছে ফোল্ডারের ভিতরে অন্তর্ভুক্তি করা হয়। ফাইলকে ফোল্ডারের মধ্যে রাখা হয়, আবার ফোল্ডার ফোল্ডারের মধ্যে থাকতে পারে। অর্থাৎ এটাকে কন্টেইনার বা ধারক হিসেবে ফোল্ডারকে স্বীকৃতি দেওয়া হয়। তো আমরা এখানে 4 নম্বর প্রশ্নে আর একটা, এখানে আমরা প্রশ্ন দেখছি যে স্প্রেডশিট ও অফশিট কি। স্প্রেড শব্দের অর্থ হলো বিস্তরণ। ইংরেজিতে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে বলবো স্প্রেড শব্দের অর্থ হলো বিস্তরণ, আর ওয়ার্ক শব্দের অর্থ হলো কাজ। আসলে কাজের বিস্তারিত রূপ। ওয়ার্কশিট বলতে একক অর্থে যেখানে কাজ করা হচ্ছে একটি শিটকে বোঝানো হচ্ছে। আর স্প্রেডশিট
যেখানে আনলিমিটেড ভাবে কাজ করার সুযোগ রয়েছে। তো এখানে স্প্রেডশিট হলো একটি সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রাম যা যার ভিতরে অন্তর্ভুক্ত থাকে রো এবং কলাম। যার ভিতরে অন্তর্ভুক্ত থাকে, কি বললাম, রো এবং কলামের অন্তর্ভুক্তি থাকে। এই দুইটা জিনিস স্প্রেডশিটের মধ্যে থাকবে এবং আনলিমিটেড রো এবং কলামের সম্পৃক্ততা স্প্রেডশিটের মধ্যে থাকবে। বাট ওয়ার্কশিট হলো সেই স্প্রেডশিট ফাইলের একটি পৃথক পৃষ্ঠা। অর্থাৎ পৃথক পৃথক যে পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলোকে আমরা এক একটি পৃষ্ঠাকে আমরা বলবো ওয়ার্কশিট। তাহলে কলাম এবং সারি এবং কলাম দ্বারা গঠিত একটি ছক বা গ্রিডের মাধ্যমে ডেটা গণনা, সংগঠন, বিশ্লেষণ, সংরক্ষণ, সংযোজন, বিয়োজন ইত্যাদি ক্ষেত্রে, বিশেষ করে বিশ্লেষণ ও সংরক্ষণের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় রো এবং কলামের দ্বারা। এই গ্রিডটা যেখানে ডেটা গণনা, সংগঠন, বিশ্লেষণ ও সংরক্ষণ করা হয়, এটাকে আমরা স্প্রেডশিট। আর অন্যদিকে ওয়ার্কশিট হলো সেই সেই স্প্রেডশিটের শীট ফাইলের একটি পৃথক পৃষ্ঠা, যেখানে ব্যবহারকারী ডেটা প্রবেশ করায় ও বিশ্লেষণ করে। একটি স্প্রেডশিট ফাইলে কখনো একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। দ্যাট মিনস স্প্রেডশিটের মধ্যে একাধিক কি থাকতে পারে, ওয়ার্কশিট থাকতে পারে। এটাই হলো স্প্রেডশিটের মধ্যে আমরা একাধিক কি থাকবে, ওয়ার্কশিট থাকতে পারে। তাহলে স্প্রেডশিটটা হচ্ছে এমনই একটা শীট যার মধ্যে একাধিক ওয়ার্কশিট থাকবে। কিন্তু ওয়ার্কশিটের মধ্যে স্প্রেডশিট থাকবে এমনটি নয়। অর্থাৎ স্প্রেডশিটটা হচ্ছে বিশাল আকারে ব্যাপ্তি, যার ব্যাপ্তিটা অনেক। আর ওয়ার্কশিটটা হচ্ছে লিমিটেড, একটি পেজকে এটা অন্তর্ভুক্ত করে। এরপর আমরা 5 নম্বর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এক্সেল প্রোগ্রামের কাজ কি। এক্সেল প্রোগ্রামের প্রধান প্রধান কাজ হলো বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ, সংগঠিত, বিশ্লেষণ এবং উপস্থাপন করা। এটি ডেটা এন্ট্রি, হিসাব নিকাশ, জটিল গাণিতিক ফাংশন তৈরি ও প্রয়োগ, ডেটা শর্টিং এবং গ্রাফ বা চার্ট তৈরির মাধ্যমে তথ্যকে সহজে বোধগম্য করে তুলতে পারে। অর্থাৎ এক্সেল প্রোগ্রামের প্রধান কাজ হলো বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংরক্ষণ, সুসংগঠিত করা, বিশ্লেষণ করা এবং উপস্থাপন করা। এটি ডেটা এন্ট্রি, হিসাব নিকাশ, জটিল গাণিতিক ফাংশন তৈরি ও প্রয়োগ, ডেটা শর্টিং এবং গ্রাফ বা চার্ট তৈরির মাধ্যমে তথ্যকে সহজ ও বোধগম্য করে তুলতে সাহায্য করে এই এক্সেল প্রোগ্রাম। অর্থাৎ এক্সেল প্রোগ্রামটা বিশেষ করে গাণিতিক ফাংশন কে সহজভাবে উপস্থাপন করার একটা সহজই প্রক্রিয়া বলা যেতে পারে, একটা ইজি প্রসেস। এটা হচ্ছে একটা ইজি প্রসেস। কিসের ইজি প্রসেস? সেটা হচ্ছে গাণিতিক ফাংশনকে সহজভাবে তুলে ধরার একটা সহজ প্রক্রিয়াই হচ্ছে এই এক্সেল প্রোগ্রাম। এরপরে আমরা আরো একটা প্রশ্ন দেখছি এখানে, 6 নম্বর প্রশ্ন, মডেল। মডেলটা হচ্ছে একটি হার্ডওয়্যার, এটা কিন্তু সফটওয়্যার না, এটা মনে রাখতে হবে। এটা একটা ডিভাইস বলা যেতে পারে। মডেম একটি হার্ডওয়্যার ডিভাইস যা ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তর করে, অর্থাৎ মডুলেশন, এবং অ্যানালগ ডেটাকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে ডিমোলেশন। এটি মডুলেটর, ডিমোডুলেটর এর সংক্ষিপ্ত রূপ, এবং কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইসকে টেলিফোন লাইন বা ইন্টারনেটের মতো ট্রান্সফরমেশনের মাধ্যমের সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ মডেম হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে এটি একটি হার্ডওয়্যার, এটি কিন্তু সফটওয়্যার না, হার্ডওয়্যার ডিভাইস যা ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটা এবং অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে। এটি মডুলেটর।
ডিমডুলেটরের সংযুক্ত রূপ এবং কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইসকে টেলিফোন লাইন বা ইন্টারনেটের মতো ট্রান্সমিশনের মাধ্যমে মাধ্যমের সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়। এরপরে আমরা আরো একটি প্রশ্ন এখানে দেখছি, সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পাদন করি, এই সফটওয়্যার এর প্রকার কি তার ক্ষেত্রে লিখুন। সফটওয়্যারটা প্রধানত দুই প্রকার। সফটওয়্যার কয় প্রকার বললাম আমরা? সফটওয়্যারটা প্রধানত দুই প্রকার, দুই প্রকারের হয়, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে, যেমন অপারেটিং সিস্টেম। অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পাদনে সাহায্য করে, যেমন ওয়ার্ড প্রসেসর, মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়েব ব্রাউজার। তাহলে আমরা বুঝলাম যে সফটওয়্যার প্রকৃতপক্ষে দুই প্রকার। ফান্ডামেন্টালি সফটওয়্যার আর ডিভাইডেড ইনটু টু, দুই প্রকার এটা। one of them is system software, system software, আর others is application software। সিস্টেম সফটওয়্যারের কাজটা হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটারে হার্ডওয়্যার, কম্পিউটারের যে হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের সাথে সমন্বয় সাধন করে। হার্ডওয়্যারের, কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য যে সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে, যেমন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমে সহায়তা করে। অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পাদনে সাহায্য করে। তাহলে আমরা বুঝলাম, যদি এখানে আমরা ধরে নেন আমরা একটি প্রিন্টার আমরা সেট আপ করবো। একটি প্রিন্টার সেট আপ করতে গেলে, যখন আমরা সেট আপ করতে যাব, তখন আমার সফটওয়্যারের মধ্যে কিন্তু সিস্টেম সফটওয়্যার নামে একটা জায়গা থাকবে এবং আর একটা থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটাকে সেট আপ দিতে পারবো না। আমরা যদি এটাকে সেট আপ দিতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্য নিতে হবে। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হচ্ছে মূলত সফটওয়্যার, এই সফটওয়্যার ব্যবহারকারী ব্যক্তি তার নির্দিষ্ট কাজ সহজে সম্পাদন করার একটা সুযোগ সে এর মাধ্যমে খুঁজে নিতে পারবে। আর সিস্টেম সফটওয়্যার যেটা, এই সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কার্যকরী এবং ফলপ্রসূ করে তোলার জন্য সহায়তা করা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যারের মূল লক্ষ্য। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মূল লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ সম্পাদনে সাহায্য করা। তাহলে আমরা বুঝতে পেরেছি সফটওয়্যারের দুইটা অংশ, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে আমাদের কাজকে আমরা সমাপ্ত করার চেষ্টা করব, কাজকে আমরা গতিশীল করার চেষ্টা করব। এখানে আরো একটি প্রশ্ন আসছে, 8 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার চারটি ব্যবহার। আমাদের যে সোশ্যাল মিডিয়া এখন চলছে, ব্যাপক তোড়পাড় করছে, সমগ্র বিশ্ব তোড়পাড় করে তুলছে। এই সোশ্যাল মিডিয়াটার যে ব্যবহার, এই ব্যবহারটা কয়টা ব্যবহার লিখতে হবে? চারটা ব্যবহার লিখতে হবে। শিক্ষাক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার চারটি ব্যবহার। নাম্বার ওয়ান, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দ্রুত এবং সহজ যোগাযোগ। দ্রুত এবং সহজ, দ্রুত ও সহজ যোগাযোগের মাধ্যম হচ্ছে কি জিনিস? সোশ্যাল মিডিয়ার ব্যবহারের নাম্বার ওয়ান হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্রুত এবং সহজভাবে যোগাযোগ করার একটা প্রক্রিয়া বা পদ্ধতি এটি। নাম্বার টু হচ্ছে শিক্ষামূলক উপকরণ তথ্য ভাগাভাগি করা। যেমন শিক্ষার বিভিন্ন উপকরণ রয়েছে, বিভিন্ন তথ্য থাকতে পারে এবং একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সাথে তার শিক্ষণীয় বিষয়ের যে চিন্তা এবং চেতনা সে ট্রান্সফার করতে পারে। এই সমস্ত কাজ অতি দ্রুত এবং সহজে ট্রান্সফার করা, স্থানান্তর করা একটা অতি সহজ এবং সাশ্রয়ী যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া করে থাকে। তো এরপরে হচ্ছে 3 নম্বর, সহযোগিতামূলক শিক্ষা ও আলোচনার পরিবেশ তৈরি। যেমন আমরা যদি টেলিফোনের মাধ্যমে আলোচনা করতে চাই, আমরা যদি সরাসরি আলোচনা করতে যাই, তাহলে আমাদের কিন্তু প্রচুর সময় এবং অর্থের অপচয় এখানে দেখা দেবে। বাট যদি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
আমাদের শিক্ষণীয় পরিবেশের শিক্ষণীয় বিষয়ের উপরে আলোচনা এবং পর্যালোচনা করি কয়েক ঘন্টা ধরে, তাহলে সামান্যতম ডেটার মাধ্যমে সেটা সম্ভব হবে। এর জন্য অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হবে না। এই জন্যই 3 নাম্বার যে ব্যবহার, সেটি হচ্ছে সহযোগিতামূলক শিক্ষা ও আলোচনার পরিবেশ তৈরি। নাম্বার 4, দূরশিক্ষণ ও অনলাইন ক্লাসের জন্য সহায়তা। অর্থাৎ যদি আমরা ধরে নেন এখান থেকে লন্ডনের কোনো একটা স্কুল টিচার টিচিং আমরা এখান থেকে আমরা গ্রহণ করব, তো সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই কত দূর থেকে একটা ক্লাস সোশ্যাল মিডিয়ায় যদি তারা সেন্ড করে, তারা ঢুকিয়ে দেয়, তাহলে অবশ্যই আমরা অতি সহজে এই ক্লাসটা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবো। এই জন্য সোশ্যাল মিডিয়ার অন্যতম 4টি ব্যবহার, এই ব্যবহারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া এই সকল কাজে গতিশীলতার সাথে এবং সহজ ও বিনা খরচে করা যেতে পারে একরকম, অর্থাৎ খরচ ছাড়াই, কোনো অর্থের অপচয় ছাড়াই এই সেবাগুলো সোশ্যাল মিডিয়া আমাদেরকে দিতে পারে। এরপরে হচ্ছে 9 নাম্বার প্রশ্ন, ক্লাউড স্টোরেজ কি? ক্লাউড স্টোরেজ হলো এক ধরনের ডেটা স্টোরেজ। ক্লাউড স্টোরেজটা হচ্ছে এক ধরনের ডেটা স্টোরেজ মডেল, যেখানে আপনার ডিজিটাল ডেটা স্টোরেজ মডেল, যেখানে আপনার ডিজিটাল ডেটা যেমন ফাইল, ছবি, ভিডিও আপনার স্থানীয় ডিভাইস বা হার্ড ড্রাইভে না রেখে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো সার্ভার গুলোতে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই যে ডিজিটাল যে ফাইল, ছবি, ভিডিও, এগুলো ডিভাইস বা হার্ডওয়্যার ড্রাইভে না রেখে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভারগুলোতে সংরক্ষণ করা হয়। এই সার্ভারগুলো একটি তৃতীয় পক্ষের কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এই সার্ভারগুলো সম্ভবত একটি তৃতীয় পক্ষের কোম্পানি দ্বারা পরিচালিত হয়, যারা ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং সুরক্ষিত রাখার দায়িত্ব নেয়। আপনি যখন ইন্টারনেটে অ্যাক্সেসযোগ্য একটি ক্লাউড স্টোরেজ সার্ভিসের মাধ্যমে ডেটা সংরক্ষণ করেন, তখন সেটি মূলত ক্লাউড নাম নামক একটি লজিক্যাল ডেটা পুলে জমা হয়, এবং আপনি যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সেই ডেটা অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে একটা স্টোরেজ। ক্লাউড স্টোরেজ হচ্ছে একটা ডেটা স্টোরেজ, ডেটা স্টোরেজ যেখানে ডিজিটাল পদ্ধতিতে আপনার কম্পিউটারের ডিভাইসে না রেখে, ড্রাইভে না রেখে, আপনি ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো সার্ভারগুলোতে সংরক্ষণ করতে পারেন, এবং ইচ্ছা মতো সেই ডেটাগুলোকে আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে আহ ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে অন্য ডিভাইস থেকে তার সেবা আপনি গ্রহণ করতে পারেন। এটাকে বলা হয় ডেটা স্টোরেজ, ক্লাউড স্টোরেজ। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা বহুল প্রচলিত, ইমেইল। ইমেইলটা কি? ইমেইল হচ্ছে বা ইলেকট্রনিক মেইল। ইমেইলকে আমরা বিস্তারিত ভাবে, অর্থাৎ ইলাবোরেট করলে ইলেকট্রনিক মেইল বলে থাকি। এই ইলেকট্রনিক মেইলটা হচ্ছে একটা ডিজিটাল বার্তা। এটাকে বলা হয় একটা সংবাদ, যে সংবাদটা ডিজিটাল পদ্ধতিতে সংগঠিত হয়। এটা হচ্ছে একটা ডিজিটাল বার্তা, বার্তা প্রেরণ ও গ্রহণ করার পদ্ধতি। এটা হচ্ছে একটা পদ্ধতি, একটা মেথড, যে মেথডটা কি করে ডিজিটাল বার্তা প্রেরণ ও গ্রহণ করার কাজে সহযোগিতা করে। অর্থাৎ একটি ডিজিটাল বার্তা প্রেরণ করতে পারে সে, আবার গ্রহণ করতে পারে। এই প্রেরণ এবং গ্রহণ উভয় কাজ যে পদ্ধতিতে সম্পাদন করা হয়, সেটাকে বলা হয় ইমেইল, যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংঘটিত হয়। এটার জন্য কি লাগে? কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে। তাহলে এর জন্য লাগবে ইলেকট্রনিক ডিভাইস এবং নেটওয়ার্ক, কম্পিউটার বা স্মার্টফোন, যাই আমরা বলি না কেন, তাহলে একটা ডিভাইস প্রয়োজন হবে। আর একটা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম, তার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এই দুইটা জিনিসের সম্পৃক্ততার মাধ্যমে ডিজিটাল বার্তা প্রেরণ ও গ্রহণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ইমেইল বলবো। এরপরে তথ্য, ছবি বা ডকুমেন্ট আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় এই জিনিসটা। অর্থাৎ ইমেইলের মাধ্যমে আমরা তথ্য প্রেরণ করতে পারি, আদান প্রদান করতে পারি, আবার ডকুমেন্ট আদান প্রদান করতে পারি, ছবি আদান প্রদান করতে পারি। অর্থাৎ বিভিন্ন তথ্য, ছবি এবং বিভিন্ন ডকুমেন্ট গুলো আদান প্রদানের ক্ষেত্রে এই ইমেইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মেইলের একটি ডিজিটাল সংস্করণ, যেখানে প্রেরক ও প্রাপকের একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানা থাকে। অর্থাৎ এই ইমেইল
এই ইমেইলের মাধ্যমে কর্ম সম্পাদন করতে গেলে প্রাপক এবং প্রেরক উভয়ের একটি ঠিকানা থাকতে হবে, যে ঠিকানার মাধ্যমে তথ্যগুলো একে অপরের মাধ্যমে অপরের কাছে আদান প্রদান করা সম্ভব। এরপরে আমরা আরো একটি প্রশ্ন এখানে দেখছি, বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমরা এই প্রশ্নগুলো একে একে আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখেন, আমাদের ডব্লিউ এবং ইউআরএল এর অর্থ কি, একটা প্রশ্ন আমাদের একটা পরীক্ষায় আছে। ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো ইন্টারনেটের মাধ্যমে তথ্য, যেমন ওয়েব পৃষ্ঠা, ছবি অ্যাক্সেস করার একটি সিস্টেম। ওয়েব পৃষ্ঠা অ্যাক্সেস করার একটি সিস্টেম হচ্ছে ডব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড ওয়েব। এটি হচ্ছে অ্যাক্সেস করার, কি অ্যাক্সেস করার, ইন্টারনেটের মাধ্যমে তথ্য, যেমন ওয়েব পৃষ্ঠা, ছবি অ্যাক্সেস করার একটি সিস্টেম। আর ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো ইন্টারনেটে কোনো নির্দিষ্ট তথ্যের রিসোর্সের একটি অনন্য ঠিকানা, যা আপনার ওয়েব ব্রাউজারকে সেই তথ্য খুঁজে বের করতে সাহায্য করে, সেই তথ্য খুঁজে বের করতে সহায়তা করে। সহজভাবে ডব্লিউ হলো ইন্টারনেটের একটি বিশাল অংশ, আর ইউআরএল হলো সেই ইন্টারনেটে অবস্থিত কোনো একটি নির্দিষ্ট জিনিস খুঁজে পাওয়ার একটি ঠিকানা। ইউআরএল হচ্ছে নির্দিষ্ট জিনিস খুঁজে পাওয়ার একটি ঠিকানা। আর ডব্লিউ হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে একটা বিশাল অংশ। তাহলে আমরা বুঝলাম ডব্লিউ এর মধ্যে ইউআরএল এর সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ ইউআরএল হলো ইন্টারনেটে অবস্থিত একটি নির্দিষ্ট জিনিস খুঁজে পাওয়ার ঠিকানা। আর ডব্লিউ হলো ইন্টারনেটের একা একটি বিশাল অংশ, একটি বিশাল অংশকে ডব্লিউ বলা হয়। এরপর আমরা দেখব মোবাইল লার্নিং। মোবাইল লার্নিংটা কি, যা এম লার্নিং নামে পরিচিত। তাহলে মোবাইল লার্নিংকে আমরা এম লার্নিং হিসেবেও আখ্যা দিয়ে থাকি। এম লার্নিং নামেও পরিচিত মোবাইল লার্নিং। তাহলে পোর্টেবল ডিভাইস, যেমন স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে যে কোনো সময় ও যে কোনো স্থানে মোবাইল ডিভাইসে অ্যাক্সেসযোগ্য শিক্ষা উপকরণ ব্যবহার করে শেখার একটি পদ্ধতি। মোবাইল লার্নিংটা হচ্ছে মোবাইলকে ব্যবহার করে শেখার একটি পদ্ধতি। মোবাইল ডিভাইসে অ্যাক্সেস যোগ্য শিক্ষা উপকরণ ব্যবহার করে, মোবাইল ডিভাইসে যেগুলো অ্যাক্সেস যোগ্য, প্রবেশযোগ্য, এরকম ধরনের শিক্ষা উপকরণ ব্যবহার করে শেখার একটি পদ্ধতি। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যে কোনো জায়গা থেকে সহজে জ্ঞান ভিত্তিক শিক্ষামূলক বিষয়বস্তু অ্যাক্সেস করার সুযোগ করে দেওয়া এবং নতুন ধরনের শেখার অভিজ্ঞতা তৈরি করা। এরপরে আমরা আরো একটি প্রশ্ন দেখছি, ব্রাউজার কি, ব্রাউজারের একটি ব্যবহার নিয়ে। ব্রাউজার হলো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ওয়েব পেজ, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল অ্যাক্সেস করতে ও দেখতে সক্ষম করে। এর মূল কাজ হলো সার্ভার থেকে ডেটা পুনরুদ্ধার করা এবং ব্যবহারকারীকে ডিভাইসের মাধ্যমে ডিভাইসে প্রদর্শন করা। তাহলে সার্ভার থেকে কি করবে, সে ডেটাকে গ্রহণ করবে। এই ডেটাকে গ্রহণ করার পরে সে ডিভাইসে এটাকে প্রদর্শন করবে। এই প্রদর্শন করার কাজ হচ্ছে ব্রাউজারের। তাহলে ব্রাউজার হলো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজ থেকে ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল অ্যাক্সেস করতে ও দেখতে সক্ষম করে। এর মূল কাজ হলো সার্ভার থেকে ডেটা পুনরুদ্ধার করা এবং ব্যবহারকারীর ডিভাইসে প্রদর্শন করা। ব্রাউজারের তিনটি ব্যবহার নিচে দেওয়া হলো। এক, তথ্য অনুসন্ধান ও ওয়েবসাইট দেখা। তথ্য অনুসন্ধান করা যাবে ব্রাউজারের মাধ্যমে, আর ওয়েবসাইটটা দেখা যাবে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটে বিভিন্ন তথ্য অনুসন্ধান করা যায়। নির্দিষ্ট ইউআরএল ইউআর নির্দিষ্ট ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর
তাহলে তথ্য অনুসন্ধান ও ওয়েবসাইট দেখা, ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটে বিভিন্ন তথ্য অনুসন্ধান করা যায়। নির্দিষ্ট ইউআরএল লিখে বা সার্চ ইঞ্জিন ব্যবহার করে যে কোনো ওয়েবসাইট, ব্লগ বা অন্যান্য ওয়েব পেজ দেখা যায়, যেমন খবর পড়া, বিভিন্ন তথ্যের জন্য গবেষণা করা ইত্যাদি। দুই, ভিডিও ও ছবি দেখা, ব্রাউজার ব্যবহার করে ইউটিউব, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে থাকা ভিডিও ও ছবি দেখা যায়। তিন, অন্যান্য ফাইল ডাউনলোড, ব্রাউজারের মাধ্যমে অন্যান্য ফাইলগুলোকে ডাউনলোড ও ব্যবহার, ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ফাইল, যেমন ডকুমেন্ট, ওয়ার্ড, পিডিএফ, সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করা যায় এবং সেগুলো ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর আমরা আরেকটি প্রশ্ন আলোচনা করেই আজকের ক্লাস শেষ করব। শিক্ষক ব্রাউজার থাকে। আপনি একজন শিক্ষক। শিক্ষক হিসাবে আপনি শিক্ষক বাতায়ন থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করতে চাচ্ছেন। প্রয়োজনে আপনি বিভিন্ন তথ্য গ্রহণ করবেন বা গ্রহণ করার সুযোগ আপনার রয়েছে। তো আপনি কোন কোন পদক্ষেপ বা কোন কোন ধাপ পেরিয়ে আপনি সেই তথ্যটাকে গ্রহণ করতে পারবেন, সে বিষয়ের উপরে এখানে কথা বলা হবে। তো শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোডের জন্য প্রথমে শিক্ষক বাতায়ন ওয়েব সাইটে যান। আপনার ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, শিক্ষক বাতায়ন ওয়েবসাইট। আপনি কন্টেন্ট ডাউনলোড করবেন, কোন কোন ধাপে ডাউনলোড করবেন সেই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। তো প্রথমে শিক্ষক বাতায়নের মধ্যে আপনাকে অ্যাক্সেস করতে হবে, প্রবেশ করতে হবে। এটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে শিক্ষক বাতায়নে আপনি প্রবেশ করবেন। এরপর কাঙ্ক্ষিত শ্রেণী ও বিষয়ে কন্টেন্ট নির্বাচন করবেন। বিষয়ের কন্টেন্ট নির্বাচন করুন এবং সবশেষে কাঙ্ক্ষিত কন্টেন্টে ক্লিক করে তা ডাউনলোড করুন। তো বিস্তারিত ধাপ, ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট। প্রথমে শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি যদি কন্টেন্ট ডাউনলোড করতে চান তাহলে 1 নম্বরের কাজ হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনাকে। নাম্বার 2 হচ্ছে বিষয় নির্বাচন করতে হবে, আপনি কোন বিষয়ে ডাউনলোড করতে চাচ্ছেন। নাম্বার 3 হচ্ছে কাঙ্ক্ষিত কন্টেন্ট খুঁজুন। কাঙ্ক্ষিত যে কন্টেন্ট যেটা আপনি চাচ্ছেন সেটা আপনাকে পছন্দের কন্টেন্টটা খুঁজতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে কন্টেন্ট ডাউনলোড করতে হবে। এই 4টি ধাপে আমরা শিক্ষক বাতায়ন থেকে একটি তথ্য ডাউনলোড করতে পারি। এরপরে আমরা আরেকটি প্রশ্ন দেখছি এখানে। প্রশ্নটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ছবি যুক্ত করার হলো 4টি লিখুন। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা রয়েছে আমাদের, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে একটা ছবি আমরা কিভাবে যুক্ত করব, সেটা কিভাবে করতে হবে তার সে বিষয়ে এখানে প্রশ্ন করা হয়েছে। তো আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ছবি যোগ করার ফ্লোচার্ট এখানে আলোচনা করছি। আমরা দেখি ফ্লোচার্ট। 1 নম্বরে হচ্ছে স্টার্ট শুরু। একটি নতুন ডকুমেন্ট তৈরি করুন অথবা বিদ্যমান একটি ডকুমেন্ট খুলুন। এক ডকুমেন্ট আপনার রয়েছে, সেই ডকুমেন্ট আপনি ওপেন করুন অথবা নতুন একটি ডকুমেন্ট আপনি খুলুন। নাম্বার 2 হচ্ছে ট্যাবে যান, গো টু ইনসার্ট ট্যাব। এরপরে আপনাকে কি করতে হবে, ট্যাবে যেতে হবে আপনার। এরপর ট্যাবে যাওয়ার পরে ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব, ট্যাবে যান, অর্থাৎ উপরের রিবন থেকে ইনসার্ট বা সন্নিবেশ ট্যাবে ক্লিক করুন। এই যে ইনসার্ট ট্যাবে আমি ক্লিক করব এখানে। তো এরপরে আমরা কি করব, অপশন নির্বাচন করব। অপশন নির্বাচন করব আমরা। এরপরে পিকচার অপশন নির্বাচন করুন। যে পিকচারটি আপনি নিতে চাচ্ছেন, সিলেক্ট পিকচার অপশন। আপনি যে পিকচারটি এখানে নিয়ে আসতে চাচ্ছেন সেই পিকচারটিকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। অর্থাৎ ইনসার্ট ট্যাবের অধীনে ইলুস্ট্রেশন গ্রুপ থেকে আপনি কি করবেন, ইলুস্ট্রেশন গ্রুপ থেকে পিকচার্স, ছবি বা ছবি অপশানে ক্লিক করুন। এরপর চারটা হচ্ছে কি, ছবি নির্বাচন করুন, সিলেক্ট পিকচার।
পিকচার অপশন নির্বাচন করতে হবে, এরপরে ছবি নির্বাচন, তারপরে হচ্ছে আপনাকে ক্লিক ইনসার্ট বাটন, ইনসার্ট বাটনে চাপ দিন। তাহলে চাপ দিলে এরপরে ছবি যুক্ত হবে। যখনই আপনি চাপ দিবেন এখানে কিন্তু আলটিমেটলি আপনার ছবি যুক্ত হবে। তাহলে কয়টি স্তরে আমরা দেখলাম? 6টি স্তর। তারপরে কি 7 নাম্বার হচ্ছে কি অবস্থান ও আকার পরিবর্তন করুন। আপনি কোন সাইজের ছবি দিবেন সেই সাইজের ছবিটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে তার উপরে ক্লিক করে, এবং শেষ ছবিটি যুক্ত এবং সাজানো শেষ হলে প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এই 8টি স্তরে আমরা কি করব? এই 8টি স্তরে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ছবি যুক্ত করব। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ছবি যুক্ত করতে গেলে এই 8টি স্তর অতিক্রম করেই আমরা একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ছবি যুক্ত করতে পারবো। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। এরপর আমরা ব্রড প্রশ্নের উপরে আলোচনা করার চেষ্টা করব। প্রথম দিন আমরা একটি ব্রড প্রশ্ন আলোচনা করব মাধ্যমিক শিক্ষা এর উপরে। তো এরপর ধারাবাহিকভাবে সব সাবজেক্টের উপরে কিছু কিছু ব্রড প্রশ্ন নিয়ে কথা বলা হবে। তো এ পর্যন্ত আমি 4টি সাবজেক্টের উপরে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সহ আংশিক রচনামূলক প্রশ্নের সাজেশন আমি আপনাদের অনলাইনে, অর্থাৎ এই কি বলা যায় আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি প্রেরণ করেছি। আপনারা ওখান থেকে এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লিখে অথবা সরাসরি ফোনের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আগামী ক্লাসে আগামী শুক্রবার আবার দেখা হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।